সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের বৃহত্তর দ্বীপ জেলার ভোলার বিচ্ছিন্ন একটি উপজেলা মনপুরা। তো আমার পাশে রয়েছে আমার শ্রদ্ধেয় বড় ভাই, অনেক বছর ধরে সম্পর্ক, কিন্তু তাদের এই এলাকায় আসবো বলে আর আশা হয় না। আজকে হঠাৎ রাজারহাট নিয়ে এসেছি। তো ভাইয়ের কাছে জানবো এই মনপুরার যে কাহিনী কিছুটা। তো ভাই, আমাদের পিছনে যে একটি দ্বীপের মতো রয়েছে, ওইটা কি আসলে? পাশেরটা হচ্ছে হলো ঢালচর, ওইটা হচ্ছে ঢালচর। এই পাশে হচ্ছে নাম হচ্ছে চর কলাতলি, আর ওইটা হচ্ছে ঢালচর। এর পরের অংশটা হচ্ছে হাতিয়ার মধ্যে, হাতিয়া উপজেলা মধ্যে। তো ভিউয়ার্স, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি মনপুরার এক প্রান্তে। কোন ইউনিয়ন? এটা হচ্ছে মনপুরা ইউনিয়ন, এটার নামই মনপুরা ইউনিয়ন। এবং ওই পাশে রয়েছে আরেকটি ইউনিয়ন, দেখতে পাচ্ছেন যে যেখানে ট্রলার যোগে মানুষের যাতায়াত ব্যবস্থা, একটা বিচ্ছিন্ন ইউনিয়ন। আমি রয়েছি বিচ্ছিন্ন একটি উপজেলা মনপুরায়। তো মনপুরার আবার একটি বিচ্ছিন্ন ইউনিয়ন রয়েছে। ইউনিয়নের নামটা জানেন কি? কলাতলি। কলাতলি ইউনিয়ন। তো সেই কলাতলি ইউনিয়নে যেতে হলে আপনার এই ট্রলারে যেতে হবে। এখানে খেয়া রয়েছে। তো 40 মিনিট লাগে, 35 থেকে 40 মিনিট লাগে। ভাই, এই যে নদীটা যখন বর্ষার সিজনে কেমন উত্তাল হয়? এখানে আসলে এই জায়গাটা বর্ষার সিজন অনেক ভয়ঙ্কর হয়। এখানে অনেক সময় দেখা গেছে যে আমাদের বড় বড় যে লঞ্চগুলো আসছে, বিশেষ করে দোতলা লঞ্চগুলো আসছে, এখানে চিপ খেতে হয় এই টার্নিংটা নিতে। এটা অনেক খুব রাশ একটা পরিস্থিতি হয় এখানে। তো এই মুহূর্তে রয়েছি মনপুরার একদম গ্রামে রয়েছি। তো এই মুহূর্তে এই যে গ্রাম দেখতে পাচ্ছেন, বাড়ি ঘর বসত ভিটা, এগুলো হচ্ছে নদীর পাড়ে। শাওন ভাই, যখন জলোচ্ছ্বাস হয় বা যখন সিগন্যাল আসে, এক সময় তো মহাবিপদ সংকেত হয়, 10 নম্বর সিগন্যাল, 8 নম্বর সিগন্যাল, তখন এই যে মানুষগুলো এরা কোথায় যায়? এরা এখান থেকে আসলে যখন ফুল জোয়ার হয়ে যায়, মানে যখন জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে, তখন এই পাশে সাইক্লোন সেন্টার আছে, বিভিন্ন মজবুত স্কুল আছে, এই পাশেই স্কুল শেল্টার আছে, সেখানে চলে যায়। তাদেরকে নেওয়ার জন্য এখানকার স্থানীয় যে সিপিপিরা আছে তারা কাজ করে। এই ভেরিবাদ দেখতে পাচ্ছি, বিশাল একটা প্রজেক্ট নিয়ে কাজ চলছে। এই প্রজেক্টটা কমপ্লিট হলে তখন দেখা গেছে যে যার মতো একটা স্থানীয় বাসিন্দা হওয়ার পরিকল্পনা। এদের যে মানে যদি খুঁজতে যাই যে কত বছর যাবত এখানে ছিল, হয়তো দেখা গেছে জিজ্ঞেস করলে বলবে যে আমরা 5 বা 10 বার ঘর ভাঙছি, এরকম একটা স্টোরি আছে। হ্যাঁ, এরকম হবে। এরকমের লোক আছে যে তারা 3-4 বার করে তাদের বাড়ি ভাঙানো গেছে, পরে এখানে আসছে, এরকম অনেক লোক আছে। আর একদম বেটি তো নিচু, একদম নিচু বেটি। এই ওই যে বারবার ভাঙার জন্য বারবার ওইভাবে মজবুত করে উঠায় না। তো চলুন দেখা যাক মনপুরার আরও কিছুটা অঞ্চলে একটু ঘুরে আসি, যেহেতু সময় স্বল্প। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে রয়েছি মনপুরা ইউনিয়নের। যেহেতু এটা একটি দ্বীপ, প্রশ্ন আসতেই পারে এখানে বিদ্যুৎ কিভাবে সাপ্লাই হয়। তো সেই পাওয়ার প্ল্যান্টে আমরা আসছি। তো এই মুহূর্তে শাওন ভাই, এটা হচ্ছে সৌর বিদ্যুতের নাকি? এটা সৌর বিদ্যুৎ। এটা এখানে সৌর প্ল্যান্টের মাধ্যমে এখন ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে। এটা জাস্ট একটা ইউনিয়নে, এরকম 4টা ইউনিয়নের জন্য মোটামুটি এখন 3টা আছে, আরেকটার পরিকল্পনা চলছে আর কি। এই মনপুরা এই দ্বীপে হচ্ছে 4টি ইউনিয়ন, সেখানে বর্তমানে 3টি আছে এরকমের পাওয়ার প্ল্যান্ট যা সৌর বিদ্যুতের সাথে। এখানে গ্রিড লাইনটা আনানো পসিবল না, যার কারণে আসলে এখনো কাজ চলমান আছে, যার কারণে বিদ্যুৎ এখন আসতেছে না। এখানকার মানুষ, আমরা আসলে বলতে গেলে কি, আপনারা এখান থেকে কি 24 ঘন্টায় পাচ্ছেন? এখানে আসলে 24 ঘন্টা ব্যাকআপ হয় না, 24 ঘন্টা হয় না। দেখা গেছে ম্যাক্সিমাম 10 থেকে 12 ঘন্টা সাপ্লাই পাই। ম্যাক্সিমাম ইভিনিং নাইট টাইমে, বিশেষ করে রাত্রে 11টা বা 12টার পরে অফ করে দিতে হয়। এর মধ্যেও যখন বর্ষা হয়, বর্ষার সময় দেখা গেছে লোডশেডিং এর মধ্যেই থাকে, রৌদ্র কম থাকলে তখন এখানে চার্জ কম হয়, চার্জ কম, সাপ্লাই কমে যায়। আচ্ছা, তো ভিউয়ার্স, দেখলেন যে দ্বীপ জেলার মানুষগুলোর যে কি দুর্ভোগ, কষ্ট, আসলে খুবই খারাপ লাগে। দেখতে পাচ্ছেন যে যেখানে আমরা বিদ্যুৎ নিয়ে লোডশেডিং নিয়ে হাসি মশকরা ফেসবুকে পোস্ট দেই, বিদ্যুৎ লোডশেডিং, সেখানে এই দ্বীপের মানুষের এই সৌর বিদ্যুৎই হচ্ছে একমাত্র ভরসা। শাওন ভাই, আমরা তো আসলাম এই যে মনপুরা ইউনিয়নের আরেক প্রান্তে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ জায়গা। এটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন আরেকটি উপজেলা মনপুরা। তো ভাই, এখানের বেশিরভাগ মানুষের তো মনে হয় যেন জীবিকা নির্ভর করে মাছ, না? মাছ, কি মাছ পাওয়া যায় এরকম? এখানে সিজনালি অনেক মাছই পাওয়া যায়, যেমন হচ্ছে ইলিশ মাছ এখানকার মানুষের সবচেয়ে বড় উৎস। যেই কয় মাস এখানে ইলিশ পড়ে, এখানকার মানুষের সবসময় মুখে হাসি থাকবে। আর তাছাড়া অন্য সময়টা যখন হয় মাছ কম পড়ে, যেমন এখনকার টাইমটায়
আসলে মাছ পাওয়া যায় না তা না, গুড়া মাছ পাওয়া যায়, যেটা হচ্ছে আমরা সহজ বাংলায় বলি যে মানে গ্রাম্য ভাষায় হাসরা মাছ বলে। মনপুরা তো তেমন গাড়ি ঘোড়ায় চড়ার সুযোগ নেই। ম্যাক্সিমাম তো উন্নত চিকিৎসার জন্য মনপুরা বাইরে যায়, বিশেষ করে ঢাকায় যায়। আবার কিছু মানুষ আছে মাছের সাথে জড়িত থাকার কারণে তারা এই ঢাকার সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারে। এই মুহূর্তে রয়েছি মেঘনা নদীর পাড়ে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেঘনা নদী। ওই পাশটা দেখলে মনে হবে একদম সুন্দরবনের মতো, মনে হচ্ছে যেন আমি সুন্দরবনের কোনো এক প্রান্তে রয়েছি। তো শাওন ভাই, আসলে এইটা তো আপনার জন্মভূমি, কিছু বলেন জন্মভূমি কেমন লাগে আপনাদের এখানে সময় আসলে কাটাইতে? এখানে আমরা যদি বলতে যাই, মনপুরা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মন ভরে নিঃশ্বাস না যায়, অক্সিজেন, পিওর অক্সিজেন, যেটা অনেক মানুষ ঢাকা থেকে মনপুরা আসে, মনপুরা যে লঞ্চ নিয়ে, যেমন আমরাই আসছি আজকে লঞ্চ নিয়ে, কত দূর দূরান্ত থেকে সে মনপুরে আসছি আপনাদের দেখতে। তো দেখতে পাচ্ছেন যে মেঘনা নদীর পাড়ে আমরা দুজন হাঁটছি। আর শাওন ভাই, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের তো দ্বীপ জেলার ভোলা থেকেও একটা আলাদা আবার একটা দ্বীপ এই মনপুরা, তো আপনারা কিভাবে আসা যাওয়া করেন এই যে গাড়ি নিয়ে বা গাড়ি নিয়ে? আমরা যখন বিশেষ করে মোটরসাইকেল নিয়ে কেউ যদি ভোলা থেকে আসা যাওয়া করে, আমাদের একমাত্র মাধ্যম হচ্ছে ঢাকার লঞ্চে তজুমুদ্দি হয়ে বা সিট্রাক। এখন সময়তে অনেক সময় দেখা যায় যে সিট্রাকগুলো নষ্ট থাকে, যার কারণে আমরা জীবনের রিস্ক নিয়ে ট্রলারে যাতায়াত করা লাগে। ছোট ছোট ট্রলার দেয়। আসলে এইখানে কর্তৃপক্ষের কিছুটা গাফিলতি ছিল, গাফিলতির জন্য আজকে এই সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে। ভিউয়ার্স আছে, দেখতে পাচ্ছেন যে শাওন ভাই তার বলছে তার জন্মভূমি এই দ্বীপের কথা। আমরা বাংলাদেশে থেকেও অনেকেই এই দ্বীপ সম্পর্কে জানি না। আসলে দ্বীপে যে কি পরিমাণ কষ্ট দুর্ভোগ মানুষের, সেটা এখানে না আসলে আসলে বোঝা যাবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশাল নদী, সাগরের পার, অথচ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় ধরনের কোনো ভেরিবাদ নেই, সবেমাত্র শুরু হয়েছে ভেরিবাদ। তো এখানে যখন জলোচ্ছ্বাস হয় তখন তো এখানের অবস্থা খুবই ভয়ানক হয়ে যায়। এখানে জলোচ্ছ্বাস হলে ম্যাক্সিমাম মানুষগুলো বাড়ি করে থাকতে পারে না। সবাই যারা নদীর তীরবর্তী মানুষগুলো আছে তারা সবাই সাইক্লোন সেন্টারে যেতে হয় বা উচ্চ অট্টালিকাতে নিজেদের জীবন রক্ষা করতে হয়। অনেক সময় দেখা গেছে যদি স্রোত এবং জলোচ্ছ্বাসের পরিমাণ বেশি হয়, তখন ঘর বাড়িই থাকে না, অনেকের ঘর বাড়ি ভেঙে চলে যায় নদীর গর্ভে। শাওন ভাই, কখনো আক্ষেপ হয় না মনের ভিতরে যে হায় রে আমাদের এই বাড়িটা দ্বীপে পড়লো, কি দুর্ভোগ কষ্ট, এরকম নিয়ে কি কখনো মনে কষ্ট অনুভূতি হয় নাকি? আক্ষেপ তো অবশ্যই হয়, যেমন আমাদের দ্বীপ হিসাবে একটা সংসদীয় আসন হিসাবে যেই পরিমাণ ডেভেলপ হওয়ার কথা ছিল, আসলে তার কিছুই হয় না। তো ভিউয়ার্স একটু বলে রাখি, এখানে হচ্ছে এই যে বিচ্ছিন্ন যে দ্বীপ মনপুরা, এই মনপুরার যে আসন হচ্ছে চরফ্যাশনের সাথে। এই দ্বীপটি মূলত 4টি ইউনিয়ন নিয়ে এবং এই 5টি ইউনিয়ন নিয়ে। তো এখানে হচ্ছে চরফ্যাশনের যে আসন রয়েছে সেই আসনের সাথে সংশ্লিষ্ট হচ্ছে এই দ্বীপটি। শাওন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই মনপুরা ঘুরিয়ে দেখানোর জন্য, যেহেতু স্বল্প সময়ের ভিতরে আমাকে অনেক কিছু ঘুরিয়ে দেখিয়েছেন। তো দেখতে পাচ্ছেন এই পিছনে আরেকটা জিনিস দেখাই, হচ্ছে মেঘনা নদীর পাড়ে এই মনপুরা, পাশেই হয়েছে সেই মনপুরা লঞ্চ ঘাট। দেখতে পাচ্ছেন ঘাটে রয়েছে এমবি রাজারহাট সি। তো ভাই, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আবার আসবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে। আর মনপুরা অন্য সবাইকে, আপনার পেজের মাধ্যমে অন্য সবাইকে আমন্ত্রণ রইল যে মনপুরা আসার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।